কিভাবে করিব গড় 100 টাকা রিচার্জে 33 টাকা। প্রতি বছর যদি সব জিনিসই বাড়ায় তাহলে আমরা গরিব মানুষ কীভাবে বাঁচবো? খায়া তো চলতে হবে আমাদের। সহ্য হয়ে গেছে ভাই, আমাকে এখন শরীর গন্ডার চামড়ার মতো হয়ে গেছে, যেমনি দিদি আছে এমনি সহ্য করতে পারতেছি, প্রতিবাদের কোনো ব্যবস্থা নাই। বাজেটের সাথে বাজারের যে সমন্বয়টা করতে পারতেছে না সরকার, আর সেই সাথে বাজেটের নাম করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিনিয়ত বেড়েই চলছে। বাজেট ঘোষণার আগ থেকেই বাড়ছে, এখন বাজেট হওয়ার পরে আরও বাড়তেছে, যেটা আসলে আমাদের জন্য ক্যারি করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি এই কমল পানীয়র কথা বলতেছেন কেন? আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই অবস্থা। মানে আমাদের আর জায়গার সাধারণ জনগণের জায়গার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, মানে আমরা সবাই এখন দিন দিন নিঃশেষ হওয়ার পথে। বাজেট আমাদের জন্য ফ্রেন্ডলি কিনা এটা আমি শিওর না, কোনোবারই শিওর হতে পারিনি, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছি আমার কাছে বাজেট জনবান্ধব মনে হয় নাই কখনোই। সবচেয়ে বেশি পেরেশানিতে আছি আমরা যারা মধ্যবিত্তরা। সাধারণ লোক কি বাজেট বোঝে? আপনাদের কাছে প্রশ্ন, সাধারণ লোক কি বাজেট বোঝে? সাধারণ লোক বাজেট বোঝে না। বাজেট হয়ে গেছে এখন একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার, হাই সোসাইটির ব্যাপার। এটা ওই গোল টেবিলেই সীমাবদ্ধ। আমাদের জানি যে বাজেট আসলে দাম বাড়বে, কমবে না। কোনো টাকার হিসাব পাওয়া যাচ্ছে না মোবাইলে। ইভেন যে প্রিপেইড মিটারটা চলছে ইলেকট্রিক্যালে, ওখানে তো টাকা ভরলেই আচ্ছা আমি টাকা দিব, আমার টাকা আমি ভরবো, তাহলে মিটার ভাড়া দিব কেন? আমার আগের মিটার তো মিটার কোম্পানি নিয়ে গেছে, আমার টাকায় মিটার কেনা আমি কেন ভাড়া দিব? আমার মিটার আমার কাছে থাকবে। আমি যে টাকাটা ভরছি তার আগেই আমার কারেন্ট খরচ করার আগেই ওরা ওদের চার্জ কেটে নিচ্ছে, ওরা ওদের মিটার ভাড়া কেটে নিচ্ছে। আমার কাছে মনে হয় এটা এক ধরনের এই বিষয়টা আন্দোলন হওয়া উচিত। আমার বাজার তো পারছে না, আমার বাজার আরও কমছে। আগে যদি 5,000 টাকা নিয়ে যেতাম ব্যাগ ভর্তি বাজার করে নিতাম, এখন 5,000 টাকা নিয়ে 2 ব্যাগেই 8 বাজার দিতে বাধ্য। আর ফোন আমরা করতে গেলে টাকাটা চলে যাচ্ছে, ইচ্ছা করলে পারবো। আর সারের দাম বেড়ে গেছে, আপনি দেখতে পাবেন যে কৃষকরা যেন অল্প দামে কিছু আপনি উৎপাদন করতে পারে, তাদেরকে ওই ব্যবস্থা করে দিতে হবে, সারের মূল্য কমাই দিতে হবে। আর কৃষি নির্ভর দেশ, আপনি কৃষি নিয়ে কাজ করতে হবে, কৃষির বাজেট বাড়াইতে হবে। আপনি কৃষির বাজেট অর্ধেক করে ফেলছেন। তারপর দেখা গেছে আপনার ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছেন। মানুষ দেখবে যে মানুষের চাহিদা কি, মানুষের ভাবনা কি, মানুষ যেন কম দামে জিনিসগুলো পায়। মানুষের দেখবেন বাজেটের আকার কী হইতেছে না, সেগুলো তো মানুষের বিবেচ্য বিষয় না। শিক্ষা উপকরণ ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছে, মানুষের যেটা নিত্য প্রয়োজন জিনিস সেগুলো ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছে। তো মানুষের তো এটা এফোর্ডেবল বিষয় না। বাজেটটা হইতে হবে যেন মানুষের নিত্য প্রয়োজনীয় দামগুলো যেন ঠিক থাকে, এটা আপনাকে ফার্স্ট বিবেচনা করতে হবে। কৃষি, শিক্ষা উপকরণ, নিত্য প্রয়োজনীয় উপকরণগুলো সময় রাখতে হবে। কিন্তু এখানে প্রত্যেক নিত্য প্রয়োজনীয় উপকরণ কিন্তু দাম বেড়েই যাচ্ছে। মানুষ কিন্তু বাজার হাহাকারের চোখ তো আমরা বাজারে গেলে দেখতে পাই মানুষের কী অবস্থা। বাংলাদেশে মূলত ঘাটতি বাজেট হয়। ঘাটতি বাজেটের হচ্ছে আমরা মনে করি যে ঘাটতি বাজেট হলে আমাদের জন্য ভালো। জিডিপির যদি 5% ঘাটতি বাজেট হয় তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য, কিন্তু এর বেশি যদি জিডিপি থেকে হয়ে যায় ঘাটতি বাজেট তাহলে এটা আমাদের জন্য লস বাজেট। তো এবারের বাজেটে দেখা গেছে যে 1 লক্ষ কোটির থেকে সুদের জন্য আছে। তো এটা আমাদের জন্য একটু সমস্যা, মানুষকে ওই নেশাজাত দ্রব্যের প্রতি অনুৎসাহিত করার জন্য। আসলে কিন্তু এটা পসিবল হয় না ভাই, যে সিগারেট খায় সে খাবে, এটা হচ্ছে সে এটা সে বাজেট অনুসারে সে কমাতে পারবে না। মানে এমন জিনিসগুলোর দাম বাড়তেছে যেটা আমার সাথে ইম্প্যাক্টেড না, আমার লাইফে কোনো এটার ইউজ নাই। আবার এমন জিনিসের দাম কমতেছে যেটাও আমি ইউজ করি না। তো সাধারণ জনগণ যেটা, আমজনতা যেটা ইউজ করে সেটার উপর বাজেট ফোকাস হলে আমার মনে হয় বেশি উপকৃত হওয়া বা অপকৃত হওয়ার ইস্যুটা আসে। এখন মনে করেন গাড়ির দাম বাড়াইছে বা কমাইছে, আমি তো গাড়ি কেনার অ্যাফোর্ড করতে পারতেছি না ভাই। তো গাড়ির দাম বাড়লেও কি না কমলেও কি, আমার ইম্প্যাক্ট পড়ে কোনটা? গ্যাস, তেল, বিদ্যুৎ, পানি, এগুলোর দাম কমলে আমাদের জন্য ভালো। নিত্য প্রয়োজনীয় পণ্য, ভোগ্য পণ্য, এগুলো যদি দাম কমে দেন আইল বি এফেক্টেড। সো বাজেট আসলে আমাদের ফ্রেন্ডলি হওয়া উচিত। আমরা কোমল পানীয়র দাম বাড়ছে সেটার সাথে ঠিক আছে, এটা বাড়তে পারে, ইটস ওকে। কারণ কোমল পানীয় আমি কখনোই সাপোর্টিভ একটা ড্রিঙ্ক মনে করি না, এটা কোনো হেলদি ড্রিঙ্ক না। কোমল পানীয় আমাদের সমাজের জন্য কখনোই হেলদি ড্রিঙ্ক না। তবে যদি মোবাইল ফোনের কল রেট বাড়ার কথা বলেন বা ভ্যাট ট্যাক্সের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে আলটিমেটলি এন্ড ইউজার কারা। আমরা কথা বলি, মনে করেন আমি যেমন কথা বলি, ওই যে রিক্সা যে চালাচ্ছে ওই রিক্সা পুলার উনিও কিন্তু কথা বলে, সে তার সারাদিন রিক্সা চালায় হয়তো বা বাসায় বাড়ির লোকের সাথে কথা বলতেছে, ওই তারও কিন্তু 2 টাকা মিনিটে ভ্যাট অ্যাড হয়। তো তাদের ইন দ্য লং রান চিন্তা করলে আসলে সবার জন্য যদি চালাবে আসলে এখানে খরচ বাড়ানোর পক্ষে না। সিগারেট ব্যান করে দেওয়া উচিত, আমি স্ট্রিক্টলি বলি সিগারেট ব্যান করে দেওয়া উচিত। সিগারেট ব্যান না করে তারা কর বাড়াচ্ছে, কি মনে হয় বিষয়টা? ওই যে বললাম, আমি আসলে সঠিক জানি না যে তারা কীভাবে চিন্তা করে বলে। কারণ সিগারেটের আসলে কোনো, হ্যাঁ একজন বলেন যে এই টোবাকো ইন্ডাস্ট্রির সাথে অনেকগুলো মানুষের কর্মসংস্থান জড়িত,
তাদেরকে অন্য কোথাও ইমপ্লেস করে আপনি এই ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দেন। ভোজ্য তেলের দাম তো গত 2 বছর মোটামুটি স্টেবল, এটা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের বাজেট যে হিসেবে বাড়ছে প্রতি বছর, আমাদের পকেট আসলে ওইভাবে ভারী হচ্ছে না। আমাদের প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তেছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমাদের বেতনটা সেভাবে বাড়তেছে না। ওয়াসা প্রতি বছর কয়েকশো কোটি টাকা লাভ করতেছে, সেখানে পানির দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। একদম অযৌক্তিকভাবে এটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আসলেই গ্রহণ করা সম্ভব না আমাদের জন্য।